তো ফাইনালি রোমান আর জেউসো ভার্সেস ব্রনসন রিড আর ব্রন ব্রেকারের ম্যাচটা অফিসিয়াল হয়ে গেছে। আর এটা এমনভাবে অফিসিয়াল করলেও তোমাদের একটু দেখে হাসি পাবে, কারণ জেউসো তার সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও পোস্ট করে, সেখানে সেখানে সে বলছে যে ঠিক আছে, আমি রোমানের অফারটা অ্যাকসেপ্ট করে নিলাম, আমি রোমানের সাথে টিম আপ করবো আর সামারস্ল্যামেতে এদের দুজনের এগেনস্টে লড়বো। মানে এমনটা দেখানো হচ্ছে যে রোমান রেন্স রিটার্ন করলো, তার সাহায্যের দরকার, সে একটা প্রস্তাব দিল যে আমরা দুজন ট্যাগ টিম করে ওদের এগেনস্টে লড়বো। আর যে উসো বলছে আচ্ছা ঠিক আছে, আমি তো সাহায্য করব, আমি আসলে অনেক বড় প্লেয়ার, তো আমি দেখছি যে এইসব ছোটোখাটো বিষয়ে মাথা গলাবো কিনা। তো এখানে যে উসো রোমানকে সাহায্য ভিক্ষা করছে, মানে এটা কীরকম ব্যাপার হয়ে গেল। যে উসোকে পুশ করতে গিয়ে ব্যাপারটা একটু হাস্যকর বানিয়ে দিয়েছে। যে উসো এমনভাবে বলছে যেন সে কোনো বড় সড়ো লেজেন্ড আর রোমান তার কাছে সাহায্য চাইতে এসছে, আর সেরকমভাবেই অ্যাকসেপ্ট করলো যে হ্যাঁ ঠিক আছে যা, তোকে আমি সাহায্য করব, তোর অফার আমি অ্যাকসেপ্ট করে নিলাম। তো বড় আজবই সিন চলছে। এক তো প্রথমে ট্যাগ টিম বানিয়ে পুরো ব্যান্ড বাজিয়ে দিল স্টোরি লাইনের, আর তার উপরে যে উসোর আলাদাই অ্যাটিটিউড। আর আজকের এনএক্সটি শোতে আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম, নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ডিজাইনই চেঞ্জ করে দিয়েছে। এখানে সেটা কি করে দিয়েছে, কানাডিয়ান নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ করে দিয়েছে, পুরো কানাডার ঝান্ডা লাগিয়ে দিয়েছে। ইথান পেজ এটা করেছে, এটা করে তো আরোই বেকার লাগছে। আগে তো খুব একটা ভ্যালু ছিল না, এখন তো আরোই ভ্যালু লাগছে না। তো আবার কি হয়েছে, স্যান্টিনো ম্যারেলা আছে, স্যান্টিনো ম্যারেলাকে অনেকদিন পর আজকের আবার ডাব্লিউডব্লিউইতে দেখতে পেলাম। সে টিএন এর অথরিটিতে রয়েছে, তো টিএনএ থেকে সে আসে আর সে ইথান পেজকে চ্যালেঞ্জ করে দিয়েছে এই চ্যাম্পিয়নশিপের জন্য। এখন এই কানাডিয়ান ঝান্ডার জন্য দুজনের মধ্যে এখন ফাইট হবে। আর তাছাড়া আমরা আজকের আন্ডারটেকারের অ্যাপিয়ারেন্স দেখতে পেলাম, সে আমেরিকান ব্যাডাস গিমিকে রিটার্ন করেছে। আর কি হয়েছে, ট্রিক উইলিয়ামস সে আন্ডারটেকারের মতো ড্রেস পরে এসে আন্ডারটেকারকে কল আউট করে, আর তারপরে আমেরিকান ব্যাডাস এসে ট্রিক উইলিয়ামসের উপরে অ্যাটাক করে দেয়, মানে চোক স্ল্যাম লাগিয়ে দেয়। ওটা আমরা আগেও দেখেছিলাম, আন্ডারটেকার মাঝে মধ্যে এনএক্সটি শোতে আসে আর এরকম ট্যালেন্টের চোক স্ল্যাম লাগিয়ে চলে যায়। আর ট্রিক উইলিয়ামসের ব্যাপারে তো খুব একটা কথা বলি না, এটাই বলবো যে কার্মেলো হেজ আর ট্রিক উইলিয়ামস দুজনে একসাথে ক্যারিয়ার স্টার্ট করেছিল এনএক্সটিতে। কার্মেলো হেজ মেন রস্টারে এসে প্রায় 2 বছর হতে চললো, আর ট্রিক উইলিয়ামস এখন এনএক্সটিতেই পড়ে আছে। একে তেমন গুরুত্ব তো দেওয়াই হয় না, শুধুমাত্র এনএক্সটিতে চ্যাম্পিয়ন বানিয়ে রেখেছে, এটাই অনেক। আর মেন রস্টারে আসার পর হয়তো এর সাথে খুব একটা ভালো কিছু হবেও না। এমনকি ব্রন ব্রেকারের পরে এসে এর আগে ডাব্লিউডব্লিউইর মেন রস্টারেও চলে এলো, সে এনএক্সটিতে চ্যাম্পিয়ন হলো, আবার মেন রস্টারে এসে সে এত দূর পথ চলেও গেল। আর ট্রিক উইলিয়ামস এখনো যেখানে ছিল সেখানেই পড়ে রয়েছে। আর তোমাদের 2019 সালে ক্রাউন জুয়েলের কথা তো নিশ্চয়ই মনেই থাকবে, সেখানে আমরা গোল্ডবার্গ ভার্সেস আন্ডারটেকারের সেই 5 স্টার ক্লাসিক ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেখানে এক গাদা বস ছিল। আর যে ম্যাচটাকে আমরা তার বসের জন্যই মনে রাখি, তো ওই ম্যাচটা অ্যাকচুয়ালি অ্যালায়েন্স ভার্সেস আন্ডারটেকার হওয়ার কথা ছিল, এমনটা প্ল্যান করা হয়েছিল, কিন্তু পরে ঠিক করা হলো যে না, অ্যালায়েন্স অতটা বড় অপোনেন্ট নয়, আর যেহেতু সৌদি আরবের শো তো বড় নাম দরকার, কারণ বড় বড় টাকারও তো ব্যাপার আছে, তাই ওখানে গোল্ডবার্গকে দিয়ে দেওয়া হয় ম্যাচটা। আর তারপর আমরা ওই রকম একটা ম্যাচ দেখতে পেলাম। যদি এটা অ্যালায়েন্সের সাথে হতো হয়তো ম্যাচটা অতটা বড় হতো না, তবে মেবি অ্যালায়েন্স হয়তো ম্যাচটা ক্যারি করতে পারতো, বচ হয়তো অত হতো না। তবে যা হওয়ার তা তো হয়েই গেছে। আর বেশ কিছু সময় আগে বলেছিলাম যে কোরা জেট অনলি ফ্যান্সে জয়েন করেছে ডাব্লিউডব্লিউই থেকে রিলিজ হওয়ার পর, আর এখন তো স্ট্যাট এসছে সামনে, আর যেটা আশা করেছিলাম সেটাই হয়েছে। এখানে কি হচ্ছে যে কোরা জেট এখন ডাব্লিউডব্লিউই মানে বলতে পারো যে সমস্ত রেসলাররা রয়েছে ফিমেল ডিভিশনের, তাদের থেকে অনেক বেশি ইনকাম করছে অনলি ফ্যান্স থেকে, যেমনটা ঠিক ম্যান্ডি রোজের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম। তো মেয়েরা রেসলিং এর থেকে এইসবেই বেশি কামাতে পারছে, আর সেই জন্যই আমরা প্রায় দেখতে পাই যে এটা রেসলিং ছেড়ে দিয়ে অনলি ফ্যান্স জয়েন করে নিয়েছে শুধুমাত্র টাকার লোভে। আর এবার আমাদের স্কটিশ ওয়ারিয়র ড্রু ম্যাকিন্টায়ারকে নিয়ে কথা বলা যাক। ড্রু ম্যাকিন্টায়ার লোগান পলের ইম্পালসিভ পডকাস্টে এসেছিল, যেহেতু এখন লোগান পল আর ড্রু ম্যাকিন্টায়ার একই টিম বানিয়েছে, তো এবারে একটু সুযোগ পেয়ে গেছে লোগান পল, তো ইন্টারভিউ নিয়ে নিয়েছে। তো এখানে ড্রু ম্যাকিন্টায়ার বেশি কিছু তো বলে না, এখানে ড্রু ম্যাকিন্টায়ারের পুরনো ক্যারেক্টার নিয়ে কথা বলা হয় যে একসময় সে তরোয়াল নিয়ে আসতো, তখন তাকে আমরা স্কটিশ ওয়ারিয়র বলতাম। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে ভিন্স ম্যাকম্যান তাকে একজন ওয়ারিয়ার হিসাবেই দেখতো, ভিন্স ম্যাকম্যানের চোখে ড্রু ম্যাকিন্টায়ার ছিল একজন ওয়ারিয়ার, আর সেটাকেই ক্যারেক্টারে রূপান্তর করে দেওয়া হয়। আর তখন আমরা দেখতে পেতাম ড্রু ম্যাকিন্টায়ার স্কটিশ ওয়ারিয়ার হয়ে আসতো আর একটা তরোয়াল নিয়ে আসতো, কিন্তু তারপর যখন ভিন্স ম্যাকম্যান চলে যায় তারপর সেই ক্যারেক্টারটাও ধীরে ধীরে কোথাও যেন গায়েব হয়ে যায়। তো এটাই মেন কারণ ছিল, ভিন্স ম্যাকম্যান তাকে একজন যোদ্ধা হিসাবেই দেখতো, আর সেটাই আমরা তাকে ডাব্লিউডব্লিউই স্টোরি লাইনে প্লে করতে দেখতে পেতাম। তো ভিন্স ম্যাকম্যান ড্রুকে বেশ বড় স্টার হিসাবেই দেখতো, কিন্তু ভিন্স চলে যাওয়ার পরে ড্রু এর অবস্থা দিন দিন আরো খারাপই হয়ে যাচ্ছে। আর তাছাড়া এখানে রেসেলমেনিয়ার কথা বলে, রেসেলমেনিয়াতে এখানে যে ট্র্যাভিস স্কটের আমরা ইন্টারফারেন্স দেখতে পেলাম, সেটাকে বলেছে
পিস অফ সিট। এটা ড্রু ম্যাকিন্টায়ার বলছে যে ট্র্যাভিস স্কটের জন্যই রেসলম্যানিয়াটা পুরো স্ক্রু হয়ে যায় আর পুরো মোমেন্টটা বেকার হয়ে যায়, মানে যদি ট্র্যাভিস স্কট না আসতো বেশি ভালো হতো। তো এখানে তো আমি ট্র্যাভিস স্কটকে প্রথমে একটু ক্রিটিসাইজ করেছিলাম, তারপরে একটু প্রশংসাই করলাম, কারণ কম করে স্টোরি লাইন কন্টিনিউ করতে গিয়ে সে এসছিল তো বটে। আর এখানে তো রকের আসার কথা ছিল, রক তো এলো না, কিন্তু ট্র্যাভিস স্কট ঠিক স্টোরি লাইন কন্টিনিউ করতে এসেছিল, তো ওটাই একটা ভালো মোমেন্ট হয়ে যায়। তো ওইটার জন্য মোটামুটি অ্যাপ্রিসিয়েট করা তো চলে। তবে ট্র্যাভিস স্কট আসুক বা না আসুক, রেসলম্যানিয়া তো বেকারই ছিল। আর এবার AEW দুটো প্রিমিয়াম লাইভ ইভেন্টের ব্যাপারে কথা বলা যাক। দুটো প্রিমিয়াম লাইভ ইভেন্ট অফিসিয়াল হয়েছে, বড় বড় ইভেন্ট বেশ। এটা হচ্ছে AEW রেসল ড্রিম, এটা অফিসিয়াল হয়ে গেছে। এটা আমরা এই বছরে অক্টোবর মাসের 18 তারিখে দেখতে পাবো সেন্ট লুইস থেকে, মানে র্যান্ডি অর্টনের হোম টাউন থেকে। আরেকটা হচ্ছে AEW অল ইন, এটাও অফিসিয়াল হয়ে গেছে। AEW অল ইন এবারে কি কামাল করলো সে তো আমরা দেখেই নিয়েছি, আর পরের বছর আবার কামাল করার জন্য রেডি। এবার হয়তো টনি খান আরও বড় করে এটাকে বুক করবে, কারণ এটা হতে চলেছে লন্ডন থেকে। আর ডেট দেখতে পাচ্ছ পরের বছর, মানে 2026 সালের আগস্ট মাসের 30 তারিখে হবে, মানে 1 বছরেরও বেশি সময় এখন বাকি আছে। তো তার জন্য এখন বিল্ড আপ শুরু করবে, আর পরের বছর আমরা মনে হচ্ছে ম্যাচ কাটে আরও বড় বড় ম্যাচেস দেখতে পাবো। আর হয়তো এবারে যেরকম একটা স্টোরি লাইন দেখতে পেলাম পুরো এন্ড গেমের মতো, ওরকমই একটা স্টোরি লাইন হয়তো বিল্ড করা হবে। আর বহুদিন পর আমরা আবার কেনের একটা ইন্টারভিউ দেখতে পেলাম। তো কেন এখনও বলে যে আমি আবার সে আগের মতো রেসলিং রিংয়ে যেতে চাই, আমার এখনও ইচ্ছা হয়, আমি সে পুরোনো দিনগুলো খুবই মনে করি, কিন্তু এখন আমি রিটায়ার হয়ে গেছি। আর তাছাড়া আমি একজন শহরের মেয়র, তো এই পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য আমার আর ওই সব হয়ে ওঠে না। মাঝে মাঝে অ্যাপিয়ারেন্স করতে ইচ্ছা করে, যেমন আন্ডারটেকার করে থাকে, কিন্তু তারও সে টাইম পায় না। তো আমাদের ডিমান্ড কেন এখন খুবই বিজি তার প্রফেশনাল ক্যারিয়ারে। এখন এই পলিটিক্স জিনিসটা এরকম, একবার যদি জয়েন করে নাও তো আর নিঃশ্বাস নেওয়ার টাইম পাবে না। আর এখানে তো কেন আমাদের শহরের মেয়র, তো অনেক বড় দায়িত্ব। তো সেই জন্যই কেনকে আমরা আর কোথাও দেখতে পাই না। সে রিটায়ার তো হয়ে গেছে, তবে তার ইচ্ছা আন্ডারটেকারের মতো মাঝে মাঝে সে অ্যাপিয়ারেন্স করবে, কয়েকটা ক্যামিও রোল প্লে করবে, মানে তার ইচ্ছা তো এখনও রয়েছে আগের মতো। আর এবার গোল্ডবার্গকে নিয়ে কথা বলবো। তার রিটায়ারমেন্ট ম্যাচটা যেরকম হলো, এটা নিয়ে তো কোনো গোল্ডবার্গের ফ্যান্স একদমই খুশি নয়। তো গোল্ডবার্গের কী রিয়াকশান, গোল্ডবার্গের কথা শুনে যা বুঝতে পারলাম, গোল্ডবার্গ নিজেও খুব একটা খুশি নয় তার রিটায়ারমেন্ট ম্যাচটা যেভাবে বুক করা হলো, কিন্তু সে ডাইরেক্ট কিছু বলেনি, কারণ যদি ডাইরেক্ট সে ডাব্লিউডব্লিউই এগেনস্টে আপত্তি তুলতো তাহলে সেটা হয়ে যেত কন্ট্রোভার্সাল, আর কন্ট্রোভার্সি থেকে এখন দূরে থাকাই ভালো। তো এটা সে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে তার রিটায়ারমেন্ট ম্যাচটা যেমনটা সে আশা করেছিল তেমনটা হয়নি। মানে সে এটা বলছে যে আমি টানা 5 মাস ট্রেনিং করেছি আমার রিটায়ারমেন্ট ম্যাচের জন্য, আর এরকম তো আমি এক্সপেক্ট করিনি। মানে 5 মাস ধরে ট্রেনিং করার পর যদি এরকম একটা ম্যাচ হয় তাহলে কেই বা পছন্দ করবে। আর তার উপরে আরেকটা জিনিস সে ক্রিটিসাইজ করেছে, সেটা হচ্ছে যে তার যখন রিটায়ারমেন্ট স্পিচ আমরা দেখতে পেলাম ম্যাচ শেষ হওয়ার পর, তার একটা লম্বা চড়া রিটায়ারমেন্ট স্পিচ তো ছিল, কিন্তু সেটা ডাব্লিউডব্লিউই কী করে মাঝখান থেকে কেটে দেয়, ওটা অফ এয়ার চলে যায়, মাঝখান থেকে প্রোমোটা বন্ধ হয়ে যায়, তারপর সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ক্লিপ দেখতে পাই। তো ওটা গোল্ডবার্গের পছন্দ হয়নি, তার মতে ক্লিপটা ওরকমভাবে মাঝখান থেকে কেটে দেওয়া উচিত হয়নি, তার মোমেন্টটা খারাপ করা হয়েছে। তো এটার পেছনে কারণ হচ্ছে যে স্যাটারডে নাইট মেন ইভেন্ট তো টিভির ওপরে আসে, আর টিভির একটা লিমিটেড টাইম থাকে, যেমন 2 ঘন্টা টাইম। এবার 2 ঘন্টা টাইম পেরিয়ে গেলে সেটা তো কাট অফ করেই দিতে হবে, কারণ অন্যান্য শোগুলোকেও তো টাইম দিতে হবে, তো সেগুলো টিভিতে অন এয়ার হবে, তো সেই জন্য এটাকে কাট অফ করে দেওয়া হয়েছে। তো এখানে তো সেরকম কিছু বলারই নেই, 2 ঘন্টা টাইম কমপ্লিট হয়ে গেছিলো প্রোমো কাট করতে করতে, আর সেই জন্যই সেটা কেটে দেওয়া হয়। তবে এখানে তো আর বেশি কিছু বলার নেই। তবে এটা তো পুরোপুরি পরিষ্কার যে গোল্ডবার্গ কিন্তু একদমই খুশি নয়, তার এই যে পুরো স্যাটারডে নাইট মেন ইভেন্টে যে কাণ্ডটা ঘটলো এটা নিয়ে একদমই সে খুশি নয়, আর খুশি হওয়া উচিতও নয়। আমরা শন মাইকেলসের রিটায়ারমেন্ট ম্যাচ দেখেছি, আমরা রিক ফ্লেয়ারেরও রিটায়ারমেন্ট ম্যাচ দেখেছি, কিন্তু সেই ম্যাচগুলো তারা হেরে গেছিলো ঠিকই, কিন্তু সেই ম্যাচগুলো আজকেরও আমরা মনে করি, কারণ সেই ম্যাচটাকে সেই লেভেলে বুক করা হয়েছিল। গোল্ডবার্গও সেরকম কিছু একটা ডিজার্ভ তো করতো। ম্যাচ তো শন মাইকেলস আর রিক ফ্লেয়ারও হেরেছিল, আর গোল্ডবার্গও ম্যাচ হেরেছে, কিন্তু এদের ম্যাচের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে বুকিংয়ের দিক দিয়ে। আর এবার ফটোতে তোমরা যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, একে তো তোমরা সকলেই চেনো, এ হচ্ছে ব্রক লেসনারের নিজের মেয়ে মায়া লেসনার। আর এর পাশে যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে সম্ভবত একজন রাগবি প্লেয়ার, এর নাম হচ্ছে ড্রু মস। তো এ হচ্ছে বর্তমানে মায়া লেসনারের বয়ফ্রেন্ড, আর ভবিষ্যতে হয়তো বিয়েও হবে। ভবিষ্যতে এই জন্য বলছি কারণ এদের তো ঠিক নেই, আজ আছে কাল নেই, তো সেই জন্যই এখন কিছু কনফার্ম নয়। তো আপাতত ধরে নিচ্ছি যে এই হচ্ছে ব্রক লেসনারের জামাই। আর দেখতে গেলে বিয়ের পর তো ভাই কোনো রকম সমস্যাই হবে না, কারণ প্রথম স্বামী যে বউয়ের ওপর কোনো কথাই বলতে পারবে না, যেখানে দুনিয়ার সব থেকে ভয়ানক বউ পেয়ে যাচ্ছে, দুনিয়ার সব থেকে ভয়ানক শ্বশুর পেয়ে যাচ্ছে, এমনকি শাশুড়িও এককালে রেসলার ছিল।
তো দারুণ ফ্যামিলিতে বিয়ে হচ্ছে ড্রু মসের, সব দিক দিয়ে একবারে প্রোটেকশন। তবে আমি এটা ভাবছি যে ব্রক লেসনারের মেয়েকে পটালো কি করে, কারণ এর সাথে তো কথা বলতেই ভয় লাগবে, আর এরকম একটা মেয়েকে পটানো সত্যিই অনেক বড় ব্যাপার, দম চাই। আর কিছুদিন আগে আমরা জানতে পেরেছিলাম যে রিক ফ্লেয়ারের স্কিন ক্যান্সার ধরা পড়েছে, আর তার ট্রিটমেন্টও সে করাচ্ছে, আর এখন সে সোশ্যাল মিডিয়াতে এটা অ্যানাউন্স করে দিয়েছে যে সে এখন পুরোপুরি ক্যান্সার ফ্রি, তার ক্যান্সার পুরোপুরি এখন ঠিক হয়ে গেছে। আর কিছুদিন আগে আমরা জিম রসের ক্ষেত্রেও দেখতে পেয়েছিলাম ক্যান্সার ধরা পড়েছিল, তারপর সে ট্রিটমেন্ট করিয়ে সেও ফ্রি হয়ে যায়, আর এখন রিক ফ্লেয়ারও পুরোপুরি ফ্রি হয়ে গেছে। আর এবার রোমান রিলেটেড একটা নিউজ এসছে, এটাতে কিরম ভাবে রিয়াক্ট করবো তো বুঝতে পারছিলাম, ভাবছি যে এত বড় ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং কি করে হতে পারে আমেরিকার লোকদের মধ্যে। তো কি হয়, কিছুদিন আগে আমরা নিউজ পেয়েছিলাম যে রোমানের 6 নম্বর বেবি হয়েছে, নতুন বেবিকে ওয়েলকাম করেছে, কিন্তু এখন রোমান নিজেই এটা কনফার্ম করেছে যে এটা একটা ভুল নিউজ ছিল, রোমানের কোনো রকম বেবি হয়নি। তো এবারে কার কথা বিশ্বাস করব? রোমান নিজে বলছে তার বেবি হয়নি, এদিকে সারা আমেরিকাতে রটে গেছে, সারা দুনিয়াতে রটে গেছে যে রোমানের নতুন বেবি হয়েছে। মানে আমি বুঝতে পারি না, যদি এটা মিথ্যে নিউজই হয়ে থাকে তাহলে এত বড় নিউজ কে ছড়ায় ভাই? মানে এরকম এত বড় একটা নিউজ ছড়িয়ে দিল, সেটা নিয়ে এত মাতামাতি হয়ে গেল, আর এখন নাকি সেটা মিথ্যে খবর। মানে এইরকম এত বড় নিউজও মিথ্যে হতে পারে? তো আর জাস্ট কিছু বলার নেই, কে সত্যি বলছে, আমরা তো আর রোমানের বাড়ি গিয়ে দেখতে যাচ্ছি না, তো আর কি বা বলবো। নিউজটা যে লিক করেছিল তাকে এখন সবাই খুঁজে বেড়াচ্ছে, এবার তাকেই প্রেগনেন্ট করে দেওয়া হবে। আর এরপরে জনসন একটা অনেক বড় ম্যাচের কথা বলে, এই ম্যাচটা হওয়ার চান্স তো খুবই কম, আমার তো মনে হয় না হবে। তবে জনসিনা বলে যে সে শেষবারের জন্য একবার হলেও রকের এগেনস্টে ম্যাচ রেসেল করতে চায় তার রিটায়ারমেন্ট ট্যুরে। তার রিটায়ারমেন্ট ট্যুর শেষ হওয়ার আগে সে একটা ম্যাচ অন্তত রকের এগেনস্টে রেসেল করতে চায়, এটা তার একটা ড্রিম ম্যাচ। তবে এই ম্যাচটা দেখতে গেলে খুবই মানি ম্যাচ, এটা করালে অনেক টাকা ইনকাম হবে, কিন্তু এই ম্যাচটা আমার তো মনে হয় না হবে, কারণ রক লড়ার ইচ্ছা তো নেই রকের। রক যখনই এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা আসে, লড়াই করার কথা আসে, তখনই রক পিছিয়ে যায়। রকের রোমানের সাথে ম্যাচ করার কথা সেই 5 বছর ধরে হচ্ছে, সেই 5 বছর তো পেরিয়ে 2025 সাল চলে এলো, এখনও আমরা দেখতে পাচ্ছি না। পরের বছর দেখতে পাবো কিনা সেটাও একটা সন্দেহের বিষয়। আর সেখানে যদি আরেকটা এক্সট্রা ম্যাচ রেসেল করতে বলা হয় জন সিনার এগেনস্টে, তাহলে তো সে করবেই না, আর যদি করে তাহলে খুবই ভালো বিষয়, আমরা আবার সেই নস্টালজিয়া ফিল করতে পারবো। আর এমনিতেও ডাব্লিউডাব্লিউই আমাদেরকে নস্টালজিয়া ফিল করাচ্ছে, আমরা জন সিনার পুরনো ম্যাচেসগুলো আবার রিক্রিয়েট হতে দেখতে পাচ্ছি সিএম পাঙ্ক, র্যান্ডি অর্টন এদের সাথে, আর মেবি হয়তো ব্রক লেসনারের সাথেও দেখতে পাবো ম্যাচ আমরা জন সিনার। তো এই ম্যাচটাও যদি করিয়ে দেয় তো খুবই ভালো হয়, কিন্তু আমার তো টাকলার ওপর একদমই বিশ্বাস নেই, না তো ট্রিপল এইচ টাকলা এই ম্যাচটা করাবে, না তো রক টাকলু এই ম্যাচটার জন্য রাজি হবে, তো তেমন আশা রেখে লাভও নেই। আর তো চলো গাইজ, এই ছিল আজকের আমার নিউজ ভিডিও, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দাও, পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো দেখা হচ্ছে কালকের ডাব্লিউডাব্লিউই নতুন একটা নিউজ ভিডিওতে।